নমস্কার, আমি স্বপন কুমার দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আমি এর আগে কিছু ভিডিও করেছিলাম যে আমরা মানুষের শরীরের রক্তের প্রয়োজনে মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য সে জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, ভাষা সব কিছু ভুলে গিয়ে সবাই সবার জন্য রক্তদান করি বিভিন্ন জায়গায়। সে ভারতবর্ষে বলুন বা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বলুন, বিভিন্ন জায়গায় ক্লাব, বেসরকারি সংস্থা বা স্বেচ্ছাসেবী সংস্থা বা হসপিটাল বা বিভিন্ন রকম সংস্থা, তারা তাদের মাধ্যমে রক্তদান শিবির হয়। এতদিন আমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে রক্তদান করেছি। আমি বহুবার করেছি। একদম আমি রক্ত দিচ্ছি কলেজ জীবন থেকে, প্রায় 20-21 বছর বয়স থেকে আমি রক্তদান করে আসছি আজ পর্যন্ত। হয়তো আর কয়েক বছর করতে পারবো না, সিনিয়র সিটিজেন হয়ে যাব। এই যে রক্ত দিয়ে আসছি, বিগত এই 5-6 বছর আগে ওই ঘটনাগুলো হতো না। এখন যে ঘটনা বেরোচ্ছে, যে রক্ত ওরা কীভাবে নষ্ট করছে, বিশেষ করে বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলো, তারা রক্ত নিচ্ছে বেআইনিভাবে। কীরকম বেআইনিভাবে? হয়তো তাদের কোনো অ্যাফিলিয়েশন নেই। সরকার এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দুটো সংস্থা আছে, ব্লাড ট্রান্সফিউশন অর্গানাইজেশন সামথিং, দুটোরই থেকে তাদের অনুমতি নিতে হয়, তবে তারা কি করতে পারে, রক্ত গ্রহণ করতে পারে এবং সেই রক্ত ভিন দেশে বা ভিন রাজ্যে পাঠাতে পারে। কিন্তু সেরকম ধরনের ওদের কোনো অর্ডার লেটার বা সেরকম কোনো অনুমতিপত্র ছিল না। বেআইনিভাবে, সম্পূর্ণ বেআইনিভাবে আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলো কোটি কোটি টাকা মুনাফা করেছে বেআইনিভাবে, মানুষের কাছ থেকে রক্ত গ্রহণ করেছে। তার মধ্যে বেশি কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ আছে যে যতটুকু রক্ত নেওয়া গেল তাতে বেশি করে রক্ত নিয়েছে এবং সেই রক্ত থেকে সবচেয়ে বেশি যেটা খুব প্রয়োজনীয় মূল্যবান প্লাজমা বের করে বাকি রক্তটা ফেলে দেয়। যে রক্তটা ফেলে দিচ্ছে, সেই রক্তটা দিয়ে প্রচুর মানুষের মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানো যেত। তো সেই বিষয়ে বলবো একটা কথা, যে করোনার আড়ালি রমরমা রক্তপাচার চক্রের উত্থান হয়েছিল। সেটা হয়েছিল জানেন, ভিন রাজ্যে রক্ত এবং রক্ত উপাদান সরবরাহের নতুন নয়, যাকে বলে ব্যাঙ্ক ট্রান্সফার, মানে বাল্ক ট্রান্সফার। কিন্তু সেটাকে ঠিক পাচার শব্দবন্ধে ফেলা যায় না। পাচার বা রক্তের ভয়াবহ কালোবাজারির সূত্রপাত করোনাকালে, 2020 সালে যে করোনা হয়েছে, ভয়াবহ করোনা, সেই সময় থেকে এটা 2026 সাল, মানে 6 বছর ধরে এই ধরনের রক্ত পাচার অবৈধভাবে হয়ে চলেছে। বিভিন্ন রকম অসৎ, অবাঞ্ছিত কিছু বেসরকারি ব্লাড ব্যাঙ্ক এটা করেছে, ধরা পড়ছে। এবং সেই বিষয়ে আমি আপনার সঙ্গে আলোকপাত করতে চাইছি। তার কারণ হচ্ছে যে আপনারা বা আমরা সজাগ থাকি, যখন রক্ত দিতে যাব সজাগ থাকা ভালো। বা যারা রক্তদান শিবির করছেন, বিভিন্ন রকম স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব সংগঠন বা বিভিন্ন রকম আরও কিছু সংস্থা আছে, যারা অফিসিয়ালি কোনো অফিসারদের ইউনিয়ন, তারাও কিছুটা, তাদেরও সংস্থা আছে, বিভিন্ন রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার, তারাও একটু সাবধান হয়ে যাবেন। নিজেদের ক্ষতি এবং যারা রক্ত দিচ্ছে তাদের ক্ষতি, বা এই মহান যে মহৎ উদ্দেশ্য, সেটা যেন উদ্দেশ্যে যেন বালি না পড়ে, বা বালিটা এড়িয়ে যে বোল্ডার যেন না পড়ে যায়। এটা পাপ, অন্যায়। এবং এই যে কালোবাজারি, যে রক্তের ভয়াবহ কালোবাজারি সূত্রপাত যে করোনাকালে হয়েছিল, অতিবাহী পর্বের প্লাজমার মাধ্যমে হওয়া ইমিউনোথেরাপির ব্যাপক চাহিদায় বাংলার বেসরকারি ব্লাড ব্যাঙ্কের একাংশের অল্প সময়ে ফুলিয়ে ফাঁপিয়ে দিয়েছে কিছু সীমাহীন মুনাফা।
এই যে মুনাফা, এই মুনাফাটা এমনই যে মাত্র 7 বছর রাজ্যের বিভিন্ন প্রান্তে 5টি ব্লাড সেন্টার খোলার নজিরও রয়েছে একটি বেসরকারি ব্লাড ব্যাংকে। এগুলো সব অবৈধ। আর এর সঙ্গে একটা অনুরোধ করি যে আমার ইউটিউব চ্যানেলটা অনুগ্রহ করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। তাহলে সবার আগে আমার নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে আমার ভিডিওর, এবং আমিও কিছুটা ভালো ভালো খবর তৈরি করে আপনাদের দিতে উৎসাহিত বোধ হবে, মানে উৎসাহিত হব, উৎসাহ পাবো। এই যে বিহার যেটা বলছিলাম, এবার দেখুন যে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ স্বেচ্ছায় রক্তদান শিবির চল তেমন নেই। এইসব রাজ্যে সত্যি করে চল নেই, যেটা আমাদের পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে আছে। অথচ চাহিদা আছে কিন্তু রক্তে। কোভিডকালের চাহিদা যোগানের মধ্যে যে বিপুল শূন্যস্থান তৈরি হয়েছিল, প্লাজমা থেরাপির বাজারে অযৌক্তিক চড়া দামের বিনিময়ে তা পূরণ করতে গিয়ে ভিন রাজ্যে রক্ত পাচারে রক্তের স্বাদ পেয়ে যায় এ রাজ্যের কিছু বেসরকারি ব্লাড ব্যাংক। আপনি জানেন যে অন্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গের দুর্নীতি, অসৎ লোক বা অসৎ সংস্থা, সে শাসক দলে থাকুক বা বিগত শাসক দলে থাকুক, রাজনৈতিক অরাজনৈতিকভাবেও বৃদ্ধি পায়, ভালো চাষ হয় এগুলো, এই দুর্নীতি। এই দিক দিয়ে পশ্চিমবঙ্গ অনেকটা এগিয়ে। আর সেই জন্য বাইরে গেলে যদি বলে আপনি কোথা থেকে এসছেন, বিশেষ করে যদি বলেন আমি কলকাতার লোক, কলকাতা থেকে এসেছি, আপনাদেরকে খুব ঘৃণা করে তাকাবে। এমনটা নয় যে যে তাকাচ্ছে সে খুব, বা তার রাজ্য দুর্নীতিমুক্ত, হোয়াট এভার। এতটাই বদনাম হয়ে গেছে আমাদের রাজ্যে বিভিন্ন দিক দিয়ে। শুধু রক্ত পাচার বলে না, কিডনি পাচার, হৃৎপিণ্ড পাচার, বডির বিভিন্ন রকম অর্গ্যানস, হাড়গুড় পাচার, কবর থেকে তুলে নিয়ে গিয়ে পাচার করা, এইসব কীর্তিমান অনেক সমাজবিরোধী ব্যক্তি আছেন বা সংস্থা আছেন। এইবার দেখুন, আমি যেটা আপনাকে বলছিলাম যে এই যে কাজকর্মগুলো খতিয়ে দেখতে গিয়ে এমন তথ্যই উঠে এসেছে যেগুলো এই স্ক্যানারে থাকা বিভিন্ন রকম ব্লাড ব্যাংক, বেসরকারি ব্লাড ব্যাংক বিশেষ করে ধরা পড়ছে। এদের সংখ্যাটা অনেকটাই। এবং একটু আগে আপনাকে বলছিলাম যে রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের দুটো সংস্থা আছে, যে সংস্থাগুলোকে বলা হচ্ছে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল বা সেন্ট্রাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। এই দুটো কাউন্সিল থেকে আপনাকে অনুমতি নিতে হবে, মানে বিভিন্ন রকম ব্লাড ব্যাঙ্কগুলোকে, বেসরকারি বা সরকারি, তাদেরকে এই দুটো সেন্ট্রাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল এবং সেন্ট্রাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, এই দুটো ব্লাড বিভিন্ন রাজ্যে চাহিদা মতো পাঠাতে গেলে আপনাকে আইনতভাবে এই দুটো সংস্থার কাছ থেকে আপনাকে অনুমতিপত্র নিতে হবে, ছাড়পত্র নিতে হবে, নইলে কিন্তু ওটা বেআইনি এবং ক্রিমিনাল একটা বিরাট অফেন্স। এইবার এই যে রাজ্যে যেটা আছে আপনার স্টেট, মানে ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, যাকে SBTC, এই তদন্তকারীরা তদন্ত করে দেখছেন যে তাদের উপলব্ধি যে এই বিপুল মুনাফার স্বাদ পেয়ে যাওয়ার জেরেই পরবর্তীকালে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করার প্রবণতা তৈরি হয়েছে একাংশ বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলোর। তার মধ্যে আধিকারিকরা অনেকটা জড়িত। এখন কেমন সেই অনিয়ম? এক তদন্তকারী আধিকারিকের কথা শুনলে চমকে যাবেন। কলকাতারই একটি পুরনো ব্লাড ব্যাংকে রক্ত কালেকশন এবং ডেসপ্যাচের মধ্যে কোনো সঙ্গতি না পেয়ে ওদের সব নথি খতিয়ে দেখতে আমরা শুরু করি, সে আধিকারিক বলছেন। বুধবার বুঝতে পারি যে 1 ইউনিট প্লাজমাকে স্রেফ স্যালাইনের ওয়াটারে মিশিয়ে 2 বা কখনো বা 3 ইউনিট প্লাজমা বানিয়ে দিয়ে বিহার, ঝাড়খণ্ড পাচার করে দিচ্ছে তারা বিপুল টাকায়। ভাবতে পারেন, আপনি জনসাধারণ তারা রক্তদান করছে অন্যের মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য বা অন্যের জীবন বাঁচানোর জন্য। আর যারা এই রক্ত নিচ্ছে তারা কতটা অসাধু, তাদের মধ্যে কোনো বিবেকবোধ নেই, কর্তব্যবোধ নেই।
জাতীয়তাবোধ নেই। এদের প্রকাশ্যে গুলি করে দেওয়া উচিত, ধরা পড়লে সংস্থাগুলোকে ব্যান করে দেওয়া উচিত। সে ব্যান নয়, এর সঙ্গে যারা জড়িত এইসব বেসরকারি ব্লাড ব্যাংকের যারা আধিকারিক আছে তাদের মধ্যে অধিকাংশই দেখা গেছে তার ডাক্তারও নয়, মানে অবাঞ্ছিত কিছু মানুষকে দিয়ে তারা ব্লাড নেওয়ার ব্যবস্থা করেছে রক্তদান শিবিরের নাম করে বা রক্তদান শিবিরে গিয়ে। এর সঙ্গে সবাই জড়িত, যারা ব্লাড মানে শিবির করছে তারা এবং যারা এই ব্যবস্থার সঙ্গে জড়িত হচ্ছে তারা। প্রত্যেককে একটা উপযুক্ত পানিশমেন্ট দেওয়া দরকার, ক্যাপিটাল পানিশমেন্ট। নাহলে যার ফলে কী হচ্ছে জানেন, সুপ্রিম কোর্ট, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন দাগী আসামিরা প্রমাণ আছে, তা সত্ত্বেও আমি বলছি না যে রাজ্য সরকারের পুলিশের বা কেন্দ্রীয় সরকারের পুলিশের যে দোষ নেই তা নয়, তারা যথাসময় এইসব অপরাধীদেরকে গ্রেপ্তার করেনি, ছেড়ে দিয়েছে। কী স্বার্থে ছেড়েছে বলতে পারবো না। আর সেই সুযোগটা মোটামুটি প্রতিফলিত হয়েছে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে। বিচারকরা নির্দ্বিধায় তাদেরকে জামিন দিয়ে দিয়েছে। তাদের বিরুদ্ধে যেসব আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছিল সেগুলোর বিরুদ্ধে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, যার ফলে এইসব অপরাধীরা সুযোগ পেয়ে গেছে এবং তারা জানতে পেরেছে, তারা জানে, তাদের একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে গেলে আমরা মোটামুটি জামিন পেয়ে যাব। এমনকি আগাম জামিনও পলাতক অবস্থায় লুকিয়ে আছে একজন কালপিট ধরুন, সেও আগাম জামিন পেয়ে যাচ্ছে। আবার আমাদের আগে কিছু কয়েকজন, মানে একজন তো আছে, নাম বলছিলাম, সবাই জানে, সে কোর্টের আদেশকে ভায়োলেট করে রাজ্য সরকারের কোনো হসপিটালে গিয়ে সে তার চোখ দেখাবেন না, চোখটা তাকে দেখাতে যেতে হবে বিদেশে গিয়ে। অর্থের প্রচুর অর্থ আছে, বেআইনিভাবে অর্থ কামিয়েছেন তিনি, প্রভাবশালী রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা, এবং তিনি পারমিশন পেয়েও গেছেন। তাকে জিজ্ঞেস করা হলো না যে আপনি, কোর্ট আপনাকে বলছে আপনি রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের যে কোনো নিরপেক্ষ বড় হসপিটালে গিয়ে আপনি চোখ দেখান, তারা যদি বলে যে আপনি বিদেশে গিয়ে চোখ দেখাতে পারবেন তাহলে আপনি যেতে পারেন। সেই বিনা পরীক্ষা গেল না, তার উকিল বলল না সে যাবে না, তাই বিদেশে 3 সপ্তাহের জন্য তিনি ছাড়পত্র পেয়ে গেলেন এবং তার জামিনও মঞ্জুর হয়ে গেল, স্থগিতাদেশও, তাকে গ্রেপ্তার করা যাবে না। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, মাননীয় বিচারপতিরা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট আমাদের দেশের তাকে আগাম জামিনও দিয়েছে, তাকে বিদেশ যাওয়ার জন্য অনুমতি দিয়েছে, যদি সেখানে সে পালিয়ে যায় সেটা পরের ব্যাপার। তো যাই হোক, আমাদের আইন খুব একটা কঠোর নয়, খুব দয়ালু আইন, যার জন্য এই ক্রিমিনালিজম ডিডস বা অ্যাক্টিভিটি চলতে থাকবে। এই যে অ্যাক্টিভিটিসগুলো, এগুলো কিন্তু থামবে না, কারণ আমাদের দেশে পাশ্চাত্যের বা আরবিয়ান কান্ট্রির যে আইন, কড়া আইন আছে, সেরকম আমাদের দেশে নয়, যার ফলে সবাই ছাড় পেয়ে যায়। জানে ওই 1 বছর 2 বছর জেল খাটবো, আগাম জামিন পেয়ে যাব, জামিনে থাকবো, ঘুরে ঘুরে বেড়াবো, আবার আমরা ক্রিমিনালাইজিং কমিট করব। ক্রিমিনালাইজেশন আমাদের চলতে থাকবে, জামিন পেয়েও জেল থেকে বেরিয়েও, কারণ জানেন জেল তো খাটবো না, আর যদিও খাটেও 1 বছর 6 মাস 9 মাস আমরা ঠিক জামিন পেয়ে যাবো, কারণ আমাদের প্রতি বিচারকরা খুব দয়াবান। হ্যাঁ, তো যাই হোক, এটা হলে ওই রকম পরিস্থিতি হবে, কড়া যদি ব্যবস্থা না নেওয়া যায়, এদের বিরুদ্ধে তাই নেওয়া উচিত। তা বলছি না যে সেন্ট্রালের বা রাজ্যেরও পুলিশ বা তদন্তকারী, ইডি বলুন, সিবিআই বলুন, সিআইডি বলুন, তাদের অফিসাররাও যে খুব কড়া বা নিরপেক্ষ বলা যায় না, অনেক ঘটনা আছে। যাই হোক, ওগুলো বলতে গেলে মহাভারত হয়ে যাবে। এইবার দেখুন, আমি যে কথা বলছিলাম আপনাকে, যে 1 ইউনিট প্লাজমাকে স্রেফ স্যালাইন ওয়াটারে মিশিয়ে 2 বা কখনো বা 3 ইউনিট প্লাজমা বানিয়ে দিয়ে বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, নেপাল, উড়িষ্যা, বিভিন্ন জায়গায় পাচার হয়ে যাচ্ছে। জানেন, এই কমপক্ষে ওই আধিকারিক জানাচ্ছেন যে কমপক্ষে 1550 টাকার আরবিসি, যাকে ডাক্তারি ভাষায় বলে লোহিত রক্ত কণিকা, এই আরবিসি কমপক্ষে 3000 টাকায় পাচার হয়, 1500 টাকার পরিবর্তে। বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশে এগুলো পাচার হয় 2 গুণ, 3 গুণ, 10 গুণ টাকা পাচার হয়।
এবং 500 টাকা প্রতি ইউনিট প্লাজমা ভিন্ডার যে 1,500-2,000 টাকায় পাওয়া যায়, মানে 1 গুণ 1.5 গুণ দ্বিগুণ, যেরকম মৌকা বুঝে কোপ মারা যায়। এমনকি করোনাকালে 8 থেকে 10,000 টাকায় বিক্রির নজির আছে দেদার 1 ইউনিট প্লাজমা। আর আমাদের রাজ্যে সেই সময় তো তৃণমূল কংগ্রেসই ছিল 15 বছর। তার আগে বামফ্রন্ট আমলও যে হয়নি তা নয়, তারা ছোট করে তৈরি করেছিল, আর সেটা থেকে মোটামুটি শীর্ষ হিসেবে আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের শাসনকালে তারা শিখে ওটাকে আরও শিল্প পর্যায়ে নিয়ে গেছে। তাদের সাথে ব্যক্তিগত প্রতিভা, ব্যক্তিগত উদ্যোগ এবং উন্নতি, ডেভেলপমেন্ট করতে পারে, দুর্নীতি অন্য কিছু নয়। এবং সম্প্রতি স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী, এখন বর্তমান যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী আছে, শারদ দত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন যে শুধুমাত্র প্লাজমা থেকে মুনাফা করার লোভে একাধিক বেসরকারি ব্লাড ব্যাংক রক্তদান শিবিরে রক্তদানের যে নিয়ম, রক্তদাতার শরীর থেকে 350 মিলিমিটারের বদলে 450 মিলিমিটার, মানে 450 মিলিমিটার রক্ত সংগ্রহ করা হয়েছে বেআইনিভাবে। 350 মিলিমিটারের জায়গায় 450। ভাবতে পারেন, কল্পনা করতে পারেন ডিফারেন্সটা? প্রায় 100 মিলিমিটার রক্ত বেশি নিয়ে নেওয়া হচ্ছে। তাতে যে রোগীটার ক্ষতি হতে পারে, যারা রক্ত নিচ্ছে, রক্ত শোষণকারী, তাদের কোনো হলদোল নেই, মরলেও মরবে, রক্তটা তো আমার দরকার। এরকম ঘটনা ঘটেছে, কেউ দেখার নেই। রক্তদান শিবিরে আপনার রক্ত কে নিচ্ছে, সেখানে কোনো যে রক্তদান শিবিরের যে উদ্যোক্তারা বা সংগঠকরা তার পাশে থাকেও না, দেখেও না। আরও তার ডাক্তার কিনা, ডাক্তার নয়, এমনও হয়েছে কেস। এবার দেখুন যে এই যে রক্তটা 350 মিলিমিটারের জায়গায় 450 মিলিমিটার রক্ত নিয়ে নিচ্ছে বেআইনিভাবে, চুরি করে। এগুলো যে রক্ত দিচ্ছে, আপনি রক্ত দিচ্ছি, বেডে শুয়ে আছি, স্যালাইনের ইঞ্জেকশন হাতের মধ্যে ঢোকানো আছে, আমরা তো জানতেও পারবো না। আর জানলেও তার তাৎপর্যটা কী সেটা বুঝতেও পারবো না। প্রতিবাদ করা তো অনেক দূরের ব্যাপার। একান্তে একাধিক বেসরকারি ব্লাড ব্যাংকের কর্মীরাও নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে এমন অতিরিক্ত রক্ত টেনে নেওয়ার হামেশাই করা হয়ে থাকে, তার জন্য বেশি দামি বড় কালেকশন ব্যাগ লাগে। তবে দেখে নেওয়া হয় যে দাতা সুস্থ আছেন কিনা বা তার ওজন 60 কেজির বেশি কিনা। স্বাস্থ্য দপ্তরের তদন্তকারীরাও আঁচ পেয়েছেন এই অতিরিক্ত রক্তের সৌজন্যে 1 ইউনিট সংগৃহীত রক্ত থেকে প্লাজমা বেশি পরিমাণে মেলে বলে তাতে স্যালাইন ওয়াটারে মিশিয়ে সেটাকে দিয়ে 2-3 ইউনিট প্লাজমাও বানিয়ে ফেলা যায় ল্যাবরেটরিতে। এবং যাকে নিছক অনিয়ম নয়, একেবারে অপরাধ বলে আখ্যা দিয়েছেন স্বাস্থ্যকর্তাদের একটা বড় অংশ। স্বাস্থ্য দপ্তরের যা আধিকারিক, তারা কি জানেন না? জানেন। শস্যের মধ্যে ভূত অবশ্যই আছে, সেটা আমরা বিগত যে পরাজিত সরকার ছিলেন পশ্চিমবঙ্গে, তৃণমূল কংগ্রেস, তাদের আমলে বেশি হয়েছে। আরজি করে ধর্ষণকাণ্ড থেকে শুরু করে তোলাবাজি, ডাক্তাররা তোলাবাজি করেছে। একজন ডাক্তার সে আবার তোলাবাজি করে থ্রেড কালচার চালু করেছে, টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ফেল করা পড়ুয়া ডাক্তারদেরকে পাস করিয়ে দিচ্ছে। তাই সেই শিক্ষার কী পরিস্থিতি হতে পারে, এবং তার মনোমতো পড়ুয়াদেরকে পাস করিয়ে দিতে হবে, সেই সব অনেক আছে। বিপাক্ষ বিশ্বাস থেকে শুরু করে এরকম আরজি করে সেই সন্দীপ ঘোষ, এসব সব জেলে। যাই হোক, অভিজ্ঞদের মতো একজন আছে, জালিয়াতি করে শিডিউল কাস্টের সার্টিফিকেট না, ওই তপশিলি জাতির সার্টিফিকেট দিয়ে তিনি ভর্তি হয়েছেন। আর যাই হোক, হোয়াট এভার, এগুলো প্রচুর আছে, আপনি এগুলো প্রচুর পাবেন, একটা দুটো নয়। এগুলো স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সৌজন্যে হয়েছে। তারা মোটা টাকা পেয়েছে, তার বিরুদ্ধে তারা চুপ করে থেকেছে। কমপ্লেন করে যাকে করা হয়েছে, যার বিরুদ্ধে, তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার বিরুদ্ধে অমুক ব্যক্তি কমপ্লেন করেছে, আপনার হাসপাতালে ডাক্তার হোক নার্স হোক। তখন ওই ডাক্তার আর নার্সের উপরে কোপ পড়েছে।
হয় তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, নয়তো তাকে এমন একটা ইন্টেরিয়ার জায়গায় মানে বদলি করে দেওয়া হয়েছে যেখানে সেরকম স্বাস্থ্যের কোনো পরিকাঠামো নেই, চিকিৎসার কোনো পরিকাঠামো নেই। এটা হচ্ছে শাস্তি। তারপর তো তোলাবাজি করাই হয়েছে, আপনাকে ভালো জায়গায় পোস্টিং দেবো, আপনাকে এত টাকা দিতে। সিনিয়র ডাক্তারদের পর্যন্ত টর্চার করা হয়েছে, থ্রেট কালচার। এগুলো হয়েছে কিন্তু পুরোপুরি এই স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের মদত বিগত সরকারের সময়। যাই হোক, কেউ সব মানে সাধু নয়, সাধু বা ধোয়া তুলসী পাতা নয়। কারাপশন ইচ এন্ড এভরিওয়্যার ইন এ গভর্নমেন্ট সেক্টর। এবার দেখুন, কারণ এই যে ব্যাখ্যা করতে গিয়ে স্বাস্থ্য দপ্তরের স্ক্যানারে থাকা, মানে স্বাস্থ্য দপ্তরের স্ক্যানারের বাইরে থাকা একটি বেসরকারি ব্লাড ব্যাংকের এক কর্তা বলছেন যে এই রাজ্যে এবং ভিন রাজ্যে বহু বেসরকারি ব্লাড ব্যাংক আছে যারা রোগীকে নয় অ্যালবুমিন, ইমিউনোগ্লোমিবিউলিন, ইমিউনোগ্লোমিবিউলিন ফ্যাক্টর 8 ইত্যাদি ওষুধ উৎপাদনের জন্য প্রস্তুতকারক বহুজাতিক সংস্থা, মানে ওষুধ সংস্থা দের সরাসরি প্লাজমা বিক্রি করে দেয়। কারণ তখন আর রোগীকে 350 মিলিমিটারের প্লাজমা 500 বা 700 টাকায় বিক্রির বদলে ওষুধ কোম্পানিকে লিটার প্রতি প্লাজমা অন্তত 5,500 টাকা থেকে 6,500 টাকা বিক্রির সুযোগ থাকে একদম বেআইনিভাবে। 5,500 টাকা থেকে 6,500 টাকা। ভাবতে পারেন, যেটা দাম ওই 350 মিলিমিটার প্লাজমার দাম 500 থেকে 750 বা 700 টাকা, সেগুলো বিক্রি হয় 5,500 টাকা থেকে 7,500 টাকা। এগুলো রাজ্য সরকারের বা কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর জানে না? আলবাত জানে। কী করা দরকার এদেরকে? ক্যাপিটাল পানিশমেন্ট। নাথিং টু এনি কাইন্ডস অফ দ্য পানিশমেন্ট except the capital punishment, execution, super execution. এবার দেখুন, নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্লাড ব্যাংকের আধিকারিক জানাচ্ছেন যে যেহেতু 100 লিটার প্লাজমা থেকে 7-8 মিলিগ্রাম অ্যালবুমিন তৈরি করা যায় এবং প্রতি মিলিগ্রাম অ্যালবুমিনের দাম প্রায় 2.5 লক্ষ টাকা। ক্যান ইউ ইমাজিন? এবং তাই প্লাজমার বাণিজ্যিক চাহিদা আকাশ ছোঁয়া। আর স্বাস্থ্য দপ্তরের একটি সূত্রের খবর যে সেজন্যই তদন্তে নামার পরে দেখা গিয়েছে যে রক্ত কিংবা আরবিসি, যেটা রোহিত কণিকা বলেছিলাম আমি না, সেই আরবিসিটা আপনি যখন দেখতে যাবেন তখন দেখবেন যে এই আরবিসিটা কীভাবে, যেটা লোহিত কণিকা মেডিকেল ভাষায় আমরা বলি শরীরের মধ্যে আছে, সেই আরবিসিটা এই যে প্রতি মিলিগ্রাম অ্যালবুমিনের দাম যে প্রতি 2.5 লক্ষ টাকা দেওয়া হয়, এই রক্ত কিংবা আরবিসির মতো রক্ত উপাদান পাচারের চেয়েও বেশি কালোবাজির হচ্ছে প্লাজমার মতো রক্ত উপাদানগুলো নিয়ে। কারণ সেগুলো প্রতি ইউনিট গুণ বা প্রতি লিটারে যদি 500-700 টাকা হয়, সেগুলো 5,000, 5,500 থেকে শুরু করে লাখ লাখ টাকা সে দামটা ওঠে। এগুলো বেআইনিভাবে পাচার হয়, বিক্রি হয়ে যায় নিজেদের মুনাফার জন্য, ভাগবাট্টা হয়ে যায়। এবং এই যে ব্লাড ট্রান্সফিউশন, মানে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের এক আধিকারিকের কথা, যদি 100 ইউনিট রক্ত আপনি উপাদান ভিন রাজ্যের নিয়ম লঙ্ঘন করে পাচার করতে পারেন, তাহলে দেখা যায় এর মধ্যে 80 ইউনিটই প্লাজমা, মাত্র 20 ইউনিট ওই লোহিত কণিকা বা আরবিসি। এরপরে এটা আমার প্রথম কিস্তি ভিডিও করে জানলাম যে রক্ত পাচারের নমুনা, রক্ত পাচারের উন্নতি, বেআইনি রক্ত পাচারের যে কুটির শিল্প সেটাকে কতটা ডেভেলপ করেছে। বিভিন্ন লোকের, সরকারি ক্ষমতাশালী চেয়ারে বসে থাকা লোকদের বা সংস্থা, স্বাস্থ্য দপ্তর বিশেষ করে, তাদের প্রভাবে, তাদের আশীর্বাদে
তাদের মদত পুষ্টে এই শিল্পটা কোথা থেকে কোথায় নিয়ে গেছে, এটা আমি তাই প্রথম কিস্তিটা বললাম। এরপরে দেখবেন আমি দ্বিতীয় কিস্তির ভিডিও করার চেষ্টা করব, জানাবো যে রক্তদান এতদিন আমরা করে এসেছি, সেটা ঠিক করেছি না ভালো করেছি, সেই রক্তটা ঠিক জায়গায় উপযুক্তভাবে ব্যবহার হয়েছে কি হয়নি, ঈশ্বর জানে, গড নোস। আমি এরপরে আরেকটা ভিডিও এই বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।